দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, বলো। আগের দিন পড়াশোনায় কিছু অসুবিধা থাকলে সেগুলো একটুখানি বলে নাও প্রথমে। 1 মিনিট একটুখানি ধরো তো। হ্যাঁ বলো। আগের দিনের পড়াশোনায় কারো কিছু অসুবিধা আছে কি? মানে মূলত তো আমরা কলিগেটিভ প্রপার্টিজটা আগের দিন বলেছিলাম। তাহলে যদি কারো কিছু অসুবিধা থাকে একটু বলে নাও। মানে মানে লিকুইড মানে এমনি এখন তো যেটা 12-এর সিলেবাস হয়েছে তাতে তোমার লিকুইড স্টেট হিসেবে আছে, কিন্তু নিচের সিলেবাস আমি দেখছি ওটাকে সলিউশন এরকম একটা নামে আছে। তা সলিউশন নামে যে সিলেবাসে যে পার্টটা আছে সেইখানে যে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কভার করতে বলেছে সেগুলো আমরা করে ফেলেছি। আমি একবার রিড আউট করে দিচ্ছি, দেখে নাও সিলেবাসটা, মানে নিটের যে সিলেবাসটা আছে আর কি তাতে। দেখো যেটা বলছে যে ডিফারেন্ট মেথডস for expressing the concentration of solutions, molality, mole fraction, percentage by volume and mass both, the vapor pressure of solution and Raoult's law, ideal and non-ideal solution, এবার vapor pressure composition plots for ideal and non-ideal solution, colligative properties of dilute solution, তার মধ্যে relative lowering of vapor pressure, depression of freezing point, elevation of boiling point, osmotic pressure, determination of molar mass using colligative properties, abnormal value of molar mass, আর ভ্যান ডার ফ্যাক্টর অ্যান্ড ইস সিগনিফিক্যান্স। হ্যাঁ, তাহলে এই পার্টটা হচ্ছে তোমাদের সলিউশন নামে যে নিচের সিলেবাসে যে পার্টটা আছে আর কি, সেই পার্টটা, এবং তাতে সব টপিকগুলো আমরা অ্যাকচুয়ালি কভার করেছি। এবারে আগের দিনে কোয়ালিটেটিভ প্রপার্টিসটা অনেকটা, সেটাকে একসাথে করতে গিয়ে হয়তো একটুখানি মানে তাড়াহুড়ো করা হয়েছে আর কি। হ্যাঁ, সেখানে যদি কারো কিছু অসুবিধা থাকে একটুখানি বলে নাও, যে ডাউটসগুলো ক্লিয়ার করে তারপরে আমরা কিছু মানে ওই যতখানি পোর্শন পড়ি কি তার উপরে বেস করে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আমরা করব। বলো কারো কিছু অসুবিধা আছে কিনা। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ওই পোর্শনটা আবার বলুন। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, দেখো মানে যেটা হচ্ছে একটা নন ভোলাটাইল সলিউট যদি একটা ভোলাটাইল সলভেন্টে অ্যাড করা হয় তাহলে কি হচ্ছে না, বয়লিং পয়েন্টটা বেড়ে গেছে। ধরো জল ছিল, পিওর ওয়াটার যদি 1 অ্যাটমসফিয়ার প্রেশার হয় তা তার বয়লিং পয়েন্টটা কত? বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিন। এবার এই জলেতে যদি কাউকে তুমি অ্যাড করো, তো সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলে বা ইউরিয়া অ্যাড করলে বা সুক্রোজ অ্যাড করলে, তা তোমার দেখতে পাওয়া যাবে যে বয়লিং পয়েন্টটা যা ছিল তার তুলনায় অ্যাকচুয়ালি বেড়ে গেছে। সেটাই হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। আচ্ছা, এলিভেশন অফ বয়লিং পয়েন্টটা সেটা তোমার মানে ফাইনালি যে ফর্মুলা দিয়ে ঠিক হবে সেইটা একটুখানি বলে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো আমি আচ্ছা আমি ডাউট ক্লিয়ারেন্সটা করছি। ডাউট ক্লিয়ারিং প্রথমে যেটা নিয়ে তোমার অসুবিধা সেটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, আচ্ছা এলিভেশন অফ বয়লিং পয়েন্টটা এই যে ফর্মুলাটা মনে রাখবে সেটা হচ্ছে ডেল্টা টিবি কেবি ইন্টু এম। এইটা হচ্ছে তোমার ফাইনাল ইকুয়েশনটা। আচ্ছা, যেখানে ডেল্টা টিবিটা হচ্ছে তোমার টিবি মাইনাস টিবি স্টার, মানে টিবিটা হচ্ছে অ্যাকচুয়াল সলিউশনের বয়লিং পয়েন্ট আর টিবি স্টার হচ্ছে পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট। আর টিবিটা হচ্ছে তোমার
বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন, আর টিবি স্টারটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ দ্য পিওর সলভেন্ট। এটা তা টিবি মাইনাস টিবি স্টার, এটা হচ্ছে বয়লিং পয়েন্ট কতটা বাড়লো, মানে ডেল্টা টিবি, সেটা হচ্ছে তোমার এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, অর্থাৎ বয়লিং পয়েন্টটা কতটা বাড়লো। আচ্ছা, এমটা হচ্ছে তোমার মোলালিটি, মোলালিটি অফ দ্য সলিউশন। মোলালিটি, মোলালিটি মানে তুমি জানো যে 1 কেজি সলভেন্টে কত মোল সলিউট ডিজলভ করছে। 1 কেজি সলভেন্টে কত মোল সলিউট ডিজলভ আছে, মানে সলভেন্টের পরিমাণটা 1 কেজি হতে হবে, সেখানে কত মোল সলিউট ডিজলভ করছে সেটা হচ্ছে মোলালিটি। আর কেবিটা, এটাকে বলা হয় বয়লিং এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট বা এবুলিওস্কোপিক মানে কনস্ট্যান্ট, EBULLIOSCOPIC, এবুলিওস্কোপিক কনস্ট্যান্ট or মোলাল বয়লিং পয়েন্ট এলিভেশন কনস্ট্যান্ট। মোলাল বয়লিং পয়েন্ট এলিভেশন কনস্ট্যান্ট, কেবিটা। আর এবারে কেবির এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, যে কেবিটা, এই কেবিটা সলভেন্টের প্রপার্টির উপর নির্ভর করে, সেটা একটু মনে রাখো। আর টিবি স্টার তার স্কোয়ার বাই ডেল্টা এইচ বার স্টার 1 ভেপোরাইজেশন ইন্টু M1। মানে ব্যাপারটা কিরকম দেখো, টিবি স্টারটা হচ্ছে, আচ্ছা আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টিবি স্টারটা হচ্ছে এখানে অলরেডি লিখেছি বয়লিং পয়েন্ট অফ দ্য পিওর সলভেন্ট, M1টা হচ্ছে মোলার মাস অফ দ্য সলভেন্ট। মানে যখন একটা বাইনারি সলিউশন থাকে যেখানে সলভেন্ট সলিউট দুজনেই থাকে, তখন তোমার সলভেন্টটাকে 1 সাফিক্স দিয়ে এক্সপ্রেস করতে হয়, আর সলিউটটাকে 2 সাফিক্স এটা দিয়ে এক্সপ্রেস করতে হয়। এখানে 1 সাফিক্সটা আছে মানে বেসিক্যালি মোলার মাস অফ দ্য সলভেন্ট। আর ডেল্টা এইচ বার স্টার 1 মানে হচ্ছে যে পিওর সলভেন্টের মোলার এনথালপি অফ ভেপোরাইজেশন। মানে এখানে ডেল্টা এইচ বার স্টার 1 ভেপার, সেটা হচ্ছে তোমার মোলার এনথালপি অফ ভেপোরাইজেশন অফ দ্য সলভেন্ট, মানে অফ দ্য পিওর সলভেন্ট আছে, অফ দ্য পিওর সলভেন্ট, পিওর সলভেন্ট। মানে ব্যাপারটা কিরকম, মানে এটা বেসিক্যালি লেটেন্ট হিট, মানে ভেপোরাইজেশনের যে লিন তাপটা আর কি, এটা 1 মোলের জন্য তুমি নিচ্ছ, সেটা মোলার লেটেন্ট হিট বা মোলার এনথালপি ভেপোরাইজেশন অফ দ্য পিওর সলভেন্ট। এইটা তাহলে তুমি যদি জলের জন্য নাও, এটা 537 ক্যালোরি পার গ্রাম এরকম হয়, এটা 1 গ্রামের জন্য, এটা মোলের জন্য করলে 537কে তোমাকে 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা হচ্ছে, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে এবোলিস্কোপিক কনস্ট্যান্টটা এখানে কিন্তু তোমার শুধুমাত্র সলভেন্টের প্রপার্টি আছে, মানে পিওর সলভেন্টের প্রপার্টি আছে। একটা পিওর সলভেন্টের মোলার মা, একটা পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট, এটা পিওর সলভেন্টের যে মোলার লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, এইটা আছে। তাহলে দেখো, তাহলে এই এলিভেশন অফ বয়লিং পয়েন্ট রিলেটেড যদি কোনো নিউমেরিক্যাল প্রবলেম করতে হয়, তাহলে যে যে ডেটাগুলো লাগবে সেইগুলো দেখো এখানে পরিষ্কারভাবে তোমার বলে দেওয়া আছে। মানে ম্যাক্সিমাম সময় একদম সরাসরি এভোলিউস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালুটা বলে দেওয়া থাকে। হ্যাঁ, তাহলে এভোলিউস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু বলে দেওয়া থাকে, আর মোলারিটি অফ দ্য সলিউশন জানলে তুমি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট পেয়ে যাবে, বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট জানলে তুমি মোলারিটি অফ দ্য সলিউশন পেয়ে যাবে। অ্যান্ড সো অন। দেখো, তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হচ্ছে এই ব্যাপারটা। কি কোনো অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, আর কিছু? আর কিছু আটকে আছে? না স্যার, ঠিক আছে। এটা তাহলে দেখো, তবু বললে যখন আমি একটু বলে নিই যে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ফর্মুলা যেমন এইটা, তেমন আমি আর 2-3টে ফর্মুলা একটুখানি লিখে দিই। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট যখন তুমি বলবে, এটা আর একটা কলিগেটিভ প্রপার্টি।
ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আচ্ছা, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা তুমি এই মাইনাস ডেল্টা টি এফ বাঁ দিকটা লেখো, ডান দিকটা তাহলে কে এফ ইন্টু এম এইরকম ভাবে তুমি লিখে ফেলতে পারছো। দেখো যেখানে ডেল্টা টি এফটা হচ্ছে টি এফ মাইনাস টি এফ স্টার, ডেল্টা টি এফটা হচ্ছে টি এফ মাইনাস টি এফ স্টার এইটা, যেখানে তোমার প্রত্যেকটা টার্মের মানে অ্যাজ ইউজুয়াল, মানে টি এফ স্টারটা হচ্ছে পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট আর টি এফটা সলিউশনের ফ্রিজিং পয়েন্ট এইটা। আচ্ছা, এমটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল মোলারিটি, এটা নতুন করে বলছি না, এটা তো আগে অলরেডি বলা আছে। হ্যাঁ, বড় এইটা বড় একটুখানি লিখে দিই একটুখানি। টি এফ স্টারটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অফ দ্য পিওর সলভেন্ট, টি এফটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন। এমটা অ্যাজ ইউজুয়াল মোলারিটি অফ দ্য সলিউশন, আর সরি কে এফটা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, কে এফটাকে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট or cryoscopic constant or molar depression of freezing point constant। আর এখানে কেএফটা আর টিএফ তার স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা এইচ বার স্টার ওয়ান, এটা ফিউশন, মোলার এনথালপি অফ ফিউশন এটা অফ দ্য পিওর সলভেন্ট ইন্টু এম ওয়ান। তাহলে এই আগেরটা থাকলে তার সঙ্গে তুমি সিমিলারিটি টেনে এটাকে করে ফেলতে পারবে। দেখেন এখানে যে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টটা যেটা, সেটা হচ্ছে আর টিএফ স্টার তার স্কোয়ার, মানে এখানে টিএফ স্টারটা তুমি জানো পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্টটা, আর এই নিচে যেমন মোলার এনথালপি ভেপোরাইজেশন আগেরটা ছিল, এখন মোলার এনথালপি ফিউশন, অর্থাৎ সলিড থেকে লিকুইডে যেতে গেলে যে এক মোলের জন্য যে লিন তাপটা লাগছে সেইটা, আর এটা হচ্ছে মোলার মাস অফ দ্য সলভেন্ট। তাহলে এটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের যখন নিউমেরিক্যাল প্রবলেম করবে তখন এই ইকুয়েশন দিয়ে তুমি করবে। আর থার্ডলি তখন তোমার অসমোটিক প্রেশারটাকে করবে তুমি আর একটা কোয়ালিটেটিভ প্রপার্টিজ, অসমোটিক প্রেশার। পাই দিয়ে লেখা যেটা সি টু ইন্টু আর টি, এইভাবে তুমি লিখলে এই ইকুয়েশনটাকে নাম থেকে বলা হয় ভ্যান ডপ ইকুয়েশন অফ অসমোটিক প্রেশার, ভ্যান ডপ ইকুয়েশন অফ অসমোটিক প্রেশার এইটা। আর সিটোটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন, এটা কিন্তু মোলারিটিতে সলিউশন, কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন মোলারিটি, কনসেন্ট্রেশন অফ সলিউট ইন সলিউশন আর কি, এবং ইউনিটটা হবে হচ্ছে তোমার মোলারিটিতে। ঠিক আছে, দেখো সি টু আছে, এই যে টিউ মানে কি বললাম যে যদি একটা বাইনারি সলিউশন থাকে তখন হচ্ছে সলিউটের জন্য টু সাফিক্সটাকে ব্যবহার করতে হয়, এইটা এটা হচ্ছে অসমোটিক প্রেশার, তার এক্সপ্রেশনটা বেরোয়। তাহলে তিনটে যে কোয়ালিটেটিভ প্রপার্টি, এই তিনটে মেজর কোয়ালিটেটিভ প্রপার্টি তার যে ফাইনাল এক্সপ্রেশন করে সেখানে বলে রাখলাম। আর আরেকটা যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপারটা আছে সেটা তো আগে অলরেডি বলেছিলাম, এটা তো এখানে মানে রাউস ল যেহেতু ডিটেলে বলা হয়েছিল, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার যেটা, সেটা জাস্ট মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন সলিউশন তার সঙ্গে সমান হয়, সেটা জাস্ট বলাই বাহুল্য, তবু একটু বলে দিতে পারি, সেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এটা আইডিয়াল সলিউশনের জন্য বা আইডিয়াল ডাইলিউট সলিউশন, যেটা রাউস ল থেকে চলে আর কি। রাউস ল থেকে তোমার ধরো পি স্টার মাইনাস পি
বাই পি স্টার, রিলেটিভ লোয়ারিং আউট অফ পেপার প্রেসার, সেটা হচ্ছে X2 এর সঙ্গে সমান, মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট তার সঙ্গে তোমার সমান হচ্ছে। আর যেখানে পি স্টারটা হচ্ছে পেপার প্রেসার অফ দ্য পিওর সলভেন্ট, অফ দ্য পিওর সলভেন্ট। এবারে কোনো একটা ইম্পিউরিটি অ্যাড করে ভেপার প্রেসারটা কমে যায়, তাহলে পি এর থেকে পি স্টারের থেকে পিটা কমে যাচ্ছে। পিটা হচ্ছে ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট ইন সলিউশন, সলভেন্ট ইন সলিউশন, আর X2 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন সলিউশন, মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন সলিউশন। তাহলে এই যে চারটে যে মেজর কোয়ালিটেটিভ প্রপার্টি, সেই চারটে মেজর কোয়ালিটেটিভ প্রপার্টি এখানে বলে রাখলাম। এটা একটুখানি এই ফর্মুলাগুলো একটুখানি মনে রেখে দাও। বলো, আর কোনো ডাউটস থাকলে বলো বলো। আমি অ্যাডিশনাল এই তিনটে বলে দিলাম তোমাদের, আর কিছু থাকলে বলো। না স্যার ঠিক আছে। ঠিক আছে তো? এইটা আচ্ছা। আর একটা হচ্ছে তোমার ওই যখন ভ্যান অফ ফ্যাক্টর, তারপরে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সঙ্গে ভ্যান অফ ফ্যাক্টরের যে সম্পর্ক, এগুলো তো তোমার আছে, সেগুলো তুমি তোমার মতো করে আবার করবে। আচ্ছা চলো একটা প্রবলেম দিয়ে স্টার্ট করা যাক। আচ্ছা বলছে এ 0.01 মোলাল অ্যাকোয়া সলিউশন of potassium ferricyanide K3FeCN6 এটা freezes at -0.062 degree centigrade. What is the percentage of dissociation বা পার্সেন্ট ডিসোসিয়েশন যাই বলো, আর দ্য পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন অফ সলিউট, given K for water, সেটা হচ্ছে 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। এটা এই প্রবলেমটা ভালো করে পড়ো, ভালো করে পড়ে প্রবলেমটা নিজের আগে চেষ্টা করো প্রথমে। হ্যাঁ, মানে আমি এক্ষুনি করে দিতে পারি, আগে নিজের একটুখানি বলো, বা কোন জায়গাটা বুঝতে পারছো না সেটা আমাকে বলো, আমি তোমাকে একটুখানি হিন্টস দিই, তার বেশি তুমি করো, না করতে পারলে তারপর তো আমি আছি। এটা ভ্যান অফ ফ্যাক্টরের প্রবলেম, হ্যাঁ, মানে ভ্যান অফ ফ্যাক্টর রিলেটেড প্রবলেম এটা। করো। করো, কোনো অসুবিধা হলে বলো।
আচ্ছা বলো দেখে থেকে ভ্যান ড্রপ ফ্যাক্টরটাকে বের করতে পারবে কিনা সেটা প্রথমে দেখো। আচ্ছা ভ্যান ড্রপ ফ্যাক্টর আইটা কি হয়, এখানে দেখো ফ্রিজে স্যাট মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের গল্প এখানে। তাহলে এটা কি হচ্ছে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট যদি বলো তাহলে এক্সপেরিমেন্টালি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কি হচ্ছে ডিভাইডেড বাই তোমার থিওরিটিক্যালি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কোনটা, এই রেশিওটা। মানে এমনিতে কি হচ্ছে যে তোমার ভ্যান ড্রপ ফ্যাক্টরটা যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টির টার্মসে তুমি ডিফাইন করতে পারো, সেটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেশার, যে কোনো ফর্মে তুমি এক্সপ্রেস করতে পারো। কিন্তু কোন একটা কোয়ালিটেটিভ প্রপার্টি এক্সপেরিমেন্টালি কত হচ্ছে আর থিওরিটিক্যালি কত হওয়া উচিত ছিল, এই যে রেশিওটা, সেটা বেসিক্যালি ভ্যান ড্রপ ফ্যাক্টর। তাহলে দেখো এইটা হচ্ছে মাইনাস ডেল্টা টিএফ এক্সপেরিমেন্টালি, এই ভ্যালুটা তোমার দেওয়া আছে, আর থিওরিটিক্যালি কত হওয়ার কথা, থিওরিটিক্যালি হওয়ার কথা হচ্ছে কে এফ ইন্টু এম, এটা হওয়ার কথা এটা। আচ্ছা তাহলে দেখো তাহলে ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্টটা কত হবে, মাইনাস, আচ্ছা ডেল্টা টিএফটা কত, টিএফ মাইনাস টিএফ স্টার ডিভাইডেড বাই কেএফটা কত বলে দিয়েছে 1.86 কেলভিন কেজি, কেলভিন কেজি মোল ইনভার্স, কেলভিন কেজি মোল ইনভার্স। আচ্ছা মোলাল লিথি কত বলে দিয়েছে 0.1 মোলাল মানে 0.01 মোল পার কেজি এইটা। তাহলে দেখো এবারে মাইনাস টিএফটা বলে দিয়েছে মাইনাস 0.062 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস। আচ্ছা এবারে এটা কথা নর্মাল ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড এইটা ডিভাইডেড বাই, দেখো মোল মোল ইনভার্স কাটছে, কেজি কেজি ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, এইটা করলে 1.86 ইন্টু 0.01 কেলভিন। আচ্ছা ডিগ্রি সেন্টিগ্রেডও যা কেলভিনও তাই বেসিক্যালি, এইটা হচ্ছে 0.062, যেটা ডিগ্রি সেন্টিগ্রেড সেটা তুমি কেলভিনে লিখলে। ডিফারেন্সটা না ডেল্টা টিএফটা তোমার ডিগ্রি সেন্টিগ্রেডের ডিফারেন্সটা নিয়েও যা, আর কেলভিনের ডিফারেন্সটা নেওয়াও তাই আর কি, সেই জন্য 0.062 কেলভিন হয়ে গেল ডিভাইডেড বাই হচ্ছে তোমার এইটা করলে 0.0186, এটা কেলভিন, মানে আমি এটা 1.86 ছিল আর 0.01 আছে মানে এর আগে আর একটা শূন্য তোমার চলে এলো এইটা। সেটা করলে বেরোবে কত, এটা এটা করে দেখো তো কত বেরোচ্ছে, 0.062 বাই 0.0183, 3.33, 3.33। দেখো এটা বেরোলো ভ্যান ড্রপ ফ্যাক্টরটা। এবার নাও ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফাটা কি হয়, নাও ডিগ্রি অফ ডিসোসিয়েশন পার্সেন্টেজ বলছি না, জাস্ট ডিগ্রি অফ ডিসোসিয়েশন যেটা ফ্র্যাকশনে বেরোবে, আলফাটা কত হয় না আই মাইনাস ওয়ান বাই নিউ মাইনাস ওয়ান, এইটা আইটা হচ্ছে 3.33 মাইনাস ওয়ান। আচ্ছা এবারে কে থ্রি এফিসিয়েন্ট হোল সিক্স, সে যখন ডিসোসিয়েট করে তিনটে কে প্লাস আর একটা এফিসিয়েন্ট হোল সিক্স মাইনাস দেবে, এবার নিউ এর ভ্যালুটা কত হচ্ছে 4 মাইনাস ওয়ান, এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কত বেরোচ্ছে বলো, 0.776 এটা। তাহলে পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন, পার্সেন্ট অফ ডিসোসিয়েশন এটা হয়ে যাবে 77.6%। এটা তোমার অ্যান্সার। বুঝতে পারলে কেমন করে করা হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে আচ্ছা আচ্ছা, নেক্সট একটা প্রবলেম করো। বলছে 20 গ্রাম অফ সলিউট ওয়াজ অ্যাডেড টু
20 gram of solute was added to 100 gram of water at 25 degrees centigrade. The vapor pressure of water and that of solution were 23.76 millimeter Hg and 22.41 millimeter Hg respectively at that temperature. Respectively at 25 degrees centigrade. Calculate the relative molecular mass of the solid. Calculate the relative molecular mass মানে ওই জাস্ট মোলার মাস যেটা। Calculate the relative molecular mass of the solid. করো এই প্রবলেমটা করো দেখি। এটা কোথাকার প্রবলেম একটু প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করো, হ্যাঁ তারপর বলো কি করে করবে প্রবলেমটা। হ্যাঁ একদম রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, তারপর একদম রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, সেখান থেকে সলিউশনটা হবে। করো দেখি। করো নিজেরা করো একটুখানি, আমি সময় দিচ্ছি একটুখানি। করতে পারছো? চেষ্টা করছো? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার P স্টার মাইনাস P বাই P স্টার ইকুয়াল টু X2, এইটা। আচ্ছা এবারে দেখো P স্টারটা হচ্ছে তোমার পিওর যে সলভেন্ট তার ভেপার প্রেসার। তো এখানে বলে দিয়েছে কি, এখানে দেখো পরিষ্কার দিকে দ্য ভেপার প্রেসার অফ ওয়াটার অ্যান্ড দ্যাট অফ দ্য সলিউশন। তাহলে ওয়াটারের ভেপার প্রেসার হচ্ছে 23.76 মিলিমিটার Hg, সলিউশনের ভেপার প্রেসার 22.41 মিলিমিটার Hg ডিভাইডেড বাই ভাগ হচ্ছে কত দিয়ে 23.76 মিলিমিটার Hg। আচ্ছা এটা কত হবে X2। আচ্ছা X2 মানে কি, মোল ফ্র্যাকশনস অফ দ্য সলিউট। মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট মানে কি না, সলিউটের নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস N1 প্লাস N2।
আচ্ছা, সলিউটের নাম্বার অফ মোলসটা কত? দেখো, সলিউট তুমি নিয়েছো হচ্ছে 20 গ্রাম, তাকে তার মোলার মাস দিয়ে ভাগ করে দাও, তাহলে তার মোল ফ্র্যাকশন বেরিয়ে যাবে। আচ্ছা, সলভেন্ট সেটা নিয়েছো কত? 100 গ্রাম, এটা 20 গ্রাম, 100 গ্রাম তাকে ভাগ করবো কি দিয়ে? এটা তো জলের জন্য, তো সলভেন্ট হচ্ছে জল, তাকে ভাগ করতে হচ্ছে 18 গ্রাম পার মোল, সেটা দিয়ে ভাগ করলাম, প্লাস এখানে হলো 20 গ্রাম ডিভাইডেড বাই তোমার M2। তাহলে এই হচ্ছে ইকুয়েশনটা। এই ইকুয়েশন থেকে তোমাকে M2টাকে বের করে নিতে হবে। এই হচ্ছে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে তোমাকে M2টাকে বের করে নিতে হবে, হচ্ছে আমাদের গল্প। ঠিক আছে, তোমাকে এটা দাঁড়াচ্ছে কি তাহলে? তোমার দেখো, এই 23 মাইনাস 23.76 মানে 22.41, তাহলে হয়ে যাচ্ছে কত? এটা 5 আর তোমার 4 আর 3 7, 1.35 ডিভাইডেড বাই 23.76, এটা হয়ে যাচ্ছে তোমার 20 বাই, ইউনিটটা পরে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, ডিভাইডেড বাই 100 বাই 18 প্লাস 20 বাই M2। এটা করো, এটাকে সলভ করে তোমাকে M2টাকে বের করতে হবে, সলভ করে তোমাকে M2টাকে বের করতে হবে। এটা সিম্পলিফাই করবে নাকি? এটা করে দেখো না। এই সিম্পলিফাইটা আমি আর করে দিচ্ছি না, এটা করে দেখে না, এটা সহজ সিম্পলিফাই, তো করে ফেলতে পারবে তো। এরকম একটা উত্তর বেরোনোর কথা, 59.78 গ্রাম পার মোল, এরকম একটা অ্যান্সার বেরোনোর কথা। এই সিম্পলিফিকেশনটা তুমি করে নাও, করে নিয়ে দেখো এই অ্যান্সারটা বেরোচ্ছে। করে দেখলে হ্যাঁ স্যার করেছি। 61-এর মতো বেরোচ্ছে। এই মানে এটা যেটা, এটা হচ্ছে তোমার এইচএস 12তে পড়েছিল এটা। হ্যাঁ, সেখানে একটা উত্তর দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম দেওয়া আছে মোটামুটি। হ্যাঁ, 59.78 গ্রাম পার মোল, এরকম একটা অ্যান্সার দেওয়া আছে। মানে কি করে করতে হলো বুঝতে পারলে পরিষ্কার? হ্যাঁ স্যার। অনেকটা প্রবলেম পাবো। at a certain temperature a solution containing at a certain temperature a solution containing 72 gram of water and 20 gram of solute has a vapor pressure of vapor pressure of 24 millimeter Hg. To this solution, eighteen gram of water is added. Water is added at the same temperature
at the same temperature, and the vapor pressure of solution becomes vapor pressure of the solution becomes 24.375 millimeter H. Calculate the molecular mass of the solid. Calculate the molar mass of the solid. করো এই প্রবলেমটা, ভাবো তো, ভেবে করো। আগের আনসারটা কত ছিল বললেন? 59.78। ঠিক আছে। ঠিক আছে, আর এটা 59.78। এই প্রবলেমটা করো, করে ভাবো। এখানে সময় না, সময় নিয়ে ভাবো। হ্যাঁ, কোনো অসুবিধা হলে মানে কোশ্চেনটা বুঝতে কিছু অসুবিধা হলে বলো, একটুখানি নিজেরা প্রবলেমটাকে করার চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। কিভাবে করবে বুঝতে পারছো? সৌর্যা, বুঝতে পারছিস? আচ্ছা, সব নীলা ঠিক আছে তো? সব করছি স্যার। কর কর। এটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারই প্রবলেম, কিন্তু একটুখানি অন্যভাবে দেওয়া আছে, এখানে ভেবে দেখো পারবে।
কি হলো? নজর করছি। হুম। আচ্ছা, করছো কিরকম ভাবে? প্রথমে N1 N2 টা বের করে তারপরে হচ্ছে আচ্ছা। জলের যে 18 আছে হুম। প্লাস 72 করে দেখো 90 আসছে। হ্যাঁ, তাহলে দেখো পি স্টার মাইনাস পি বাই পি স্টার, এটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপারের ক্ষেত্রে x2। রিলেটিভ লোয়ারিং অফ, 69 আসবে। আচ্ছা দেখছি, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, পি স্টার মাইনাস পি স্টার হচ্ছে x2। আচ্ছা, x2টা কত? না n2 বাই n1 প্লাস n2, এই তো। এবারে দেখো এখানে তোমার যেটা বলে দেওয়া আছে যে পি স্টারটা কত তোমার বলে দেওয়া নেই, কিন্তু পিটা বলে দেওয়া আছে। পিটা হচ্ছে যখন তোমার 24 বাই পি স্টার, এইটা হচ্ছে তোমার ধরো যেটা তোমার সলিউটটা কত মোল নিয়েছো, সেই সলিউটের নাম্বার অফ মোল তুমি জানো না, পরিমাণটা বলে দিয়েছে কিন্তু কত মোল তুমি জানো না। কিন্তু জলটা কতখানি নিয়েছো তুমি? 72 ডিভাইডেড বাই 18, মানে 3 প্লাস n2, এইটা। বা এক লাইন লিখে দিই, পি স্টার মাইনাস 24 বাই পি স্টার ইকুয়াল টু n2 বাই 3 প্লাস n2, এটা একটা ইকুয়েশন। আর একটা হচ্ছে পি স্টার মাইনাস আরো 18 গ্রাম জল তুমি যখন অ্যাড করে দিচ্ছ তখন 24.375 বাই পি স্টার, এইটা হয়ে যাচ্ছে তোমার n2 বাই, এখন দেখো আগে 72 গ্রাম ছিল, এখন 18 গ্রাম, তার 3 একে 4 মোল হয়ে গেল, 4 প্লাস n2। এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে তুমি দুটো ইকুয়েশন পেয়ে গেলে, দেখো এইটা একটা, এটা একটা। ও সরি, আমি 3 18 4 18 72, আমি একটু ভুল করলাম। এটা 72কে এ দিয়ে ভাগ করলে 4 হয়, এটা 4, এটা 5, এটা 4, এটা হচ্ছে 5। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর দেখো দুটো ইকুয়েশন, দুটো আননোন, তাই না? এই দুটো ইকুয়েশনে তুমি দুটো আননোন পাচ্ছ, তাই তো? তাই দুটো ইকুয়েশন থেকে যদি দুটো আননোন পাও, সেখান থেকে তুমি n2টাকে বের করে নিতে পারবে। তাহলে যেটা হচ্ছে ফর্ম ইকুয়েশন 1 and 2, we get n2, অর্থাৎ সলিউটের নাম্বার অফ মোলস n2টা হয়ে যাচ্ছে 0.3333, এটা বেরোচ্ছে। বাট নাও যদি যে যে সলিউটটাকে তুমি নিয়েছো তার পরিমাণটা হচ্ছে 20 গ্রাম, 20 গ্রাম, তাকে যদি তার মোলার মাস m2 দিয়ে ভাগ করো, ঠিক আছে, মোলার মাস m2 দিয়ে ভাগ করো, সেটা কথা 0.3333, এটা হবে। সেখান থেকে তুমি m2টাকে বের করে নাও, এর কথা হবে 20 ডিভাইডেড বাই 0.3333, এইটা। এইটা হবে, এটা উত্তরটা একবার হচ্ছে গ্রাম পার মোলে বেরোবে। তাই 20কে 0. 60 হচ্ছে হ্যাঁ 60 হচ্ছে, 60 গ্রাম পার মোল, দিস শুড বি দ্য অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে কি করে হলো? এইটা এইচএস এ 2011 পড়েছে। আর একটা প্রবলেম করো, বলছে 12 গ্রাম অফ সলিড সলিউট is dissolved in 90 গ্রাম of water at 100 degree centigrade.
vapor pressure of the solution is 750 millimeter Hg. Calculate the relative molecular mass of the solid. Calculate the relative molecular mass of the solute. এই হচ্ছে প্রবলেমটা। The 12 gram of solid solute is dissolved in 90 gram of water at 100 degree centigrade. At 100 degree centigrade, vapor pressure of the solution is 750 millimeter Hg. Calculate the relative molecular mass of the solute. এটা এখানে তোমাকে ধরে নিতে বলছে যে কোনো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হচ্ছে না, মানে অ্যাজিউম দ্যাট there is no association or dissociation of the solute. এটা তোমাকে অ্যাজিউম করে নিতে বলেছে। বলো এই প্রবলেমটা কি করে করবে আমাকে তো বুঝিয়ে বলো তো। এটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের প্রবলেম, কিন্তু একটা ক্যাচ আছে প্রবলেমটার মধ্যে। বলো কি করে করবে প্রবলেমটা, বলো। মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপটা হচ্ছে 760 মিলিমিটার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাকে মাথায় রাখবে। যেটা হচ্ছে যে সবসময় মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ফ্রিজিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট যেটা হয় না, যখন নর্মাল বয়লিং পয়েন্ট তুমি বলো, নর্মাল বয়লিং পয়েন্ট মানে যে এক্সটার্নাল প্রেশারটা যে 1 অ্যাটমসফিয়ার মানে 760 মিলিমিটার Hg। এবারে আগেরগুলোর ক্ষেত্রে টেম্পারেচার আলাদা ছিল, সেখানে পিওর সলভেন্টের ভেপার প্রেশার আমাকে আলাদা করে উল্লেখ করে দিতে হতো। কিন্তু এখন যেহেতু 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড কি, এটা হচ্ছে জলের নর্মাল বয়লিং পয়েন্ট। আর জলের পিওর ওয়াটার তার নর্মাল বয়লিং পয়েন্টটা, সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন এক্সটার্নাল প্রেশারটা হয়ে যাবে 1 অ্যাটমসফিয়ার অর্থাৎ 760 মিলিমিটার Hg। এই ইনফরমেশনটা কিন্তু এখানে অ্যাডিশনালি মানে বলে দেয়নি, কিন্তু এটা তোমাকে ভেবে নিতে হবে। ঠিক আছে, এটা তাহলে ঠিকই। তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার দিয়ে তুমি প্রবলেমটাকে করবে। এটা হচ্ছে পি স্টার মাইনাস পি বাই পি স্টার, এটা কত হয়, এটা x2 এর সঙ্গে সমান হয়। এটা x2 টা মানে কত তোমার n2 বাই n1 প্লাস n2 তোমাকে বের করতে বলেছে, রিলেটিভ মলিকুলার মাসটাই বের করতে বলেছে এটা। তাহলে এবারে দেখো, এটা 760 মিলিমিটার Hg মাইনাস 750 মিলিমিটার Hg বাই 760 মিলিমিটার Hg, এটা সমান কত হচ্ছে। দেখো সলিডটাকে দিয়েছে 12 গ্রাম, তাহলে এটাকে 12কে তুমি ভাগ করো মোলার মাস m2 দিয়ে। আর জলটা নিয়ে আছে 90 গ্রাম, 90কে ভাগ করো তোমার 18 দিয়ে প্লাস 12 বাই m2 করো এইটা। তাহলে এইখান থেকে তোমাকে জাস্ট m2টাকে বের করে নিতে হবে। এটা 10 বাই 760 অর্থাৎ 1/76, এটা হচ্ছে 12 বাই m2 ডিভাইডেড বাই 5 প্লাস 12 বাই m2। এইখান থেকে তোমাকে m2টাকে বের করে নিতে হবে। এইটাকে এইভাবে লিখতে পারো তুমি 12 বাই 5m2 প্লাস 12, এইটা সেটা হচ্ছে 1/76 হলো। তাহলে 5m2 প্লাস 12 সেটা হচ্ছে 76 ইন্টু 12। সেখান থেকে তোমাকে m2টাকে বের করে নিতে হবে। 75 ইন্টু 12, 5m2 মানে এখান থেকে m2টা হয়ে গেল 75 ইন্টু 12 ডিভাইডেড বাই 5, 5 15 75, 180। 180 উত্তরটা হবে এত গ্রাম পার মোলে তোমার অ্যান্সার হবে। ঠিক আছে।
বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, আমি করে সেই পারি যে 76 × 12, এখানে 12 বিয়ে করে 75 × 12 হচ্ছে, তারপরে এইভাবে তোমার অ্যান্সারটা লিখবে। তা দেখো তাহলে এই যে তিনটে প্রবলেম করলাম, এই তিনটে প্রবলেম হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, তার বেসিসে এই তিনটে প্রবলেমকে করা হলো আর কি। ঠিক আছে, আচ্ছা এবারে আমি এলিভেশন আর বয়েলিং পয়েন্টের বেসিসে একটা প্রবলেম বলছি, এখানে করার চেষ্টা করো। এই ফিজিক্যাল কেমিস্ট্রি রিলেটেড পার্টটা যেটা আছে না তোমাদের, একমাত্র এই লিকুইড স্টেটটাই যেহেতু এই সেমিস্টারের ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট আছে, এখান থেকে যত নিউমেরিক্যাল প্রবলেম সব এই জায়গা থেকেই দিতে হবে আর কি, সেখানে এখান থেকে একটু বেশি নিউমেরিক্যাল প্রবলেম প্র্যাকটিস করবে। আচ্ছা বলছে 0.3 গ্রাম অফ ইউরিয়া যার মোলার মাস বলে দিয়েছে 60 ইজ ডিজলভ ইন 50 গ্রাম অফ ওয়াটার, dissolved in 50 gram of water. What is the normal boiling point of the solution? What will be the normal boiling point of the solution? Given kb for water 0.52 Kelvin আচ্ছা এখানে দেখো মানে তোমার এর যে ইউনিটটা কেলভিন পার মোলালিটি এইরকম ভাবেও দেয়, কিন্তু মোলালিটা মানে এমনি যদি ইউনিটটাকে করো এইটা একটুখানি খেয়াল করো যে ডেল্টা টিভিটা যেহেতু এটা লিখতে হবে না তোমার কেবি ইন্টু এম, কেবির ইউনিটটা কি হয়, কেবির ইউনিটটা ডেল্টা টিভি বাই এম এর ইউনিট হয়। ডেল্টা টিভিটা হচ্ছে কেলভিন আর এমটা হচ্ছে মোলারিটি, মোলারিটি মানে হচ্ছে কত মোল পার কেজি, কারণ উত্তরটা হবে কেলভিন কেজি মোল ইনভার, মানে এইটা ইউনিটটা হবে, অন্য কিছু ইউনিট যদি দেওয়া থাকে সেগুলোকে তুমি ইগনোর করবে। কেবির ইউনিটটা হবে হচ্ছে কেলভিন কেজি মোল ইনভার এটা। তাহলে দেখো তাহলে এই পার্টিকুলার প্রবলেমটা তোমাকে করতে হবে, এটা এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের প্রবলেম। প্রবলেমটা সলভ করো তো দেখি। করো। এই যে প্রবলেমটা এটা হচ্ছে এইচএসে 2010-এ পড়েছিল, এই প্রবলেমটা হচ্ছে এইচএসে 2010-এ পড়েছে। করো এই প্রবলেমটা করে ভালো। এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের ফর্মুলা তুমি বসাবে, ডেল্টা টিভি হচ্ছে টিভি মাইনাস টিভি স্টার, এটা কত, এইটা হচ্ছে তোমার কেবি ইন্টু এম, তাই তো? দেখো কেবির ভ্যালু বলে দেওয়া আছে, এমটা হচ্ছে মোলারিটি, মোলারিটি মানে কি হবে তাহলে এই মোলারিটি অফ দ্য সলিউশন হচ্ছে তোমাকে এই এমটা তোমাকে বের করতে হবে। দেখো এমটা বের করার জন্য আমি প্রথমে কি করছি না, মোলালিটি, তো মোলালিটি মানে হচ্ছে 1 কেজি সলভেন্ট
কত মোল সলিউট ডিজলভ করছে। তাহলে তাকে কি বলে দেওয়া আছে, গিভেন 50 গ্রাম সলভেন্ট কন্টেন্টস 0.3 গ্রাম। তাহলে 1 কেজি সলভেন্ট কন্টেন্টস কত হবে, 0.3 ইন্টু 1000 ডিভাইডেড বাই 50 গ্রাম। এটা তো কত হয়ে যাচ্ছে, 5, 20, 6 গ্রাম, তাই তো, 6 গ্রাম। তাহলে মোলারিটি অফ দ্য সলিউশন এমটা কত হবে, 6 গ্রাম, তাকে 60 দিয়ে ভাগ করতে হবে। জিরো পয়েন্ট ওয়ান। আচ্ছা, ইউনিটগুলো আসলে এখানে লেখা হচ্ছে না, মানে এইটা তো, তাহলে মোলালিটি যখন 1000 গ্রাম কন্টেন্ট 6 গ্রাম, 6 গ্রাম মানে কত মোল তোমাকে দেখতে হবে। 6 গ্রাম মানে কত মোল না, 6/100 0.1 মোল। তাহলে মোলালিটি অফ দ্য সলিউশন হয়ে যাবে 0.1 এই কেলভিন, সরি, এত মোল পার কেজি, এত মোল পার, এটা মোলারিটি অফ দ্য সলিউশন হয়ে যাবে। তাহলে যখন তুমি এই ফর্মুলাটা বসাবে, দেখো তোমাকে বয়লিং পয়েন্টটাকে বের করতে বলেছে, যেটা টিবিটাকে বের করতে বলেছে। আর পিওর সলভেন্ট হলে তার বয়লিং পয়েন্ট কত হতো, 373 কেলভিন হতো। আর এখানে কেবি কত বলে দিয়েছে, 0.52 কেলভিন কেজি মোলিনবার। তাকে এম দিয়ে গুণ করছে, এমটা কত, 0.11 মোল পার কেজি। এইটা দেখো, কেজি কেজি ইনভার্স, মোল মোল ইনভার্স কেটে গেল, ডান দিক বাদে কেলভিন কেলভিন হয়ে যাচ্ছে। আচ্ছা, 0.52 তাকে 0.1 দিয়ে গুণ করলে 0.052 হয়ে গেল এটা। তাহলে এখান থেকে টিবিটা হয়ে যাচ্ছে তোমার 373 কেলভিন প্লাস 0.052 কেলভিন, তার মানে 373.052 কেলভিন, এরকম একটা বেরোচ্ছে। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কেমন করে করলাম, হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই তো? না স্যার। না স্যার। আর একটা প্রবলেম দাও, when 3 গ্রাম of solute was dissolved in 100 গ্রাম of CCl4, the boiling point of the solution was the boiling point of the solution was elevated by 0.60 Kelvin compared to pure CCl4. Compared to pure CCl4. Calculate the relative molecular mass of the solute.
তারপরে the relative molecular mass of the solid given kb of water, sorry kb of water না kb of CCl4. এটা 5.03 কেলভিন কেজি মোলিন পার। করো এই প্রবলেমটা। এটা এইচএসে 2013-তে পড়েছে। করে ফেলো এই প্রবলেমটা। স্যার হ্যাঁ বলো। স্যার 251.2 হুম, হ্যাঁ ওরকমই হবে। দেখো দেখো তাহলে আমি যখন মানে হাজার মানে এই মোলারিটির প্রথম বের করি, 100 গ্রাম CCl4 contains 3 গ্রাম সলিউট। 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম CCl4 contains 3 into 100 divided by 1000 divided by 100 গ্রাম, তার মানে 30 গ্রাম সলিড। কারণ আমি বললাম যে লেট molecular mass of the solid equal to m2, এখানে hence molarity of the solution কত হবে, 30কে m2 দিয়ে তুমি ভাগ করে দেবো। this is the molarity of the solution and ইউনিট কেজি পার মোলে বেরোবে। আচ্ছা কেজি পার মোলে তোমার এটা মোলারিটি অফ দ্য সলিউশন। এবারে এটা দেখো দেওয়া আছে যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ডেল্টা টিবি, যেটা হচ্ছে টিবি মাইনাস টিবি স্টার, সেটা হচ্ছে কেবি ইন্টু এম। আর এবারে দেখো কি বলে দেওয়া আছে যে সলিউশনটা বয়লিং পয়েন্টটা দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন ওয়াজ এলিভেটেড বাই 0.60 কেলভিন। তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে 0.60 কেলভিন। কেবিটা বলে দিয়েছে কত, 5.03 কেলভিন কেজি মোল ইনভার্স ইন্টু 30 বাই m2 কেজি মোল ইনভার্স। এটা এখান থেকে তোমাকে m2টাকে জাস্ট বের করে নেবে। মানে এখানে তুমি ইউনিটটা যদি না লেখো, এখানে ইউনিটটা লেখার দরকার নেই। এটা তাহলে ইউনিটটা তাহলে অটোমেটিক্যালি ইউনিট হয়ে বেরোবে আর কি। এখানে এখন m2টাকে ক্যালকুলেট করছো, কত হচ্ছে 5.03 কেলভিন কেজি মোল ইনভার্স ইন্টু 30 ডিভাইডেড বাই 0.60 কেলভিন। এটা এটা সিম্পলিফিকেশনটা করে ফেলো। সিম্পলিফিকেশনটা করে ফেলে কেলভিন কেলভিন কেটে গেল, তোমার কেজি পার মোলে অ্যান্সার বেরিয়ে যাবে। এবং বেরিয়ে গিয়ে তোমাদের কত বললে, 251.
251.5. আচ্ছা 251.5 কেজি পার মোল তোমার অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর একটা প্রবলেম করো। বলছে এ সলিউশন কন্টেনিং 0.5042 গ্রাম অফ 0.5042 গ্রাম অফ নন ভোলাটাইল সলিউট DISSOL and dissolve in 42.04 gram of benzene boils at 80.38 degree centigrade. 80.38 degree centigrade. Find the molecular mass of the solute. Find the molecular mass of the solute. Given boiling point of pure benzene 80.2 degree centigrade, 80.2 degree centigrade, or Kb for benzene 2.65 Kelvin kg মোলিন। এগুলো তোমার বলে দেওয়া আছে, এই প্রবলেমটা করে ফেলে। সলিউশন কন্টেনিং 0.5042 গ্রাম অফ নন ভোলাটাইল সলিউট dissolved in 42.04 gram of benzene boils at 80.38 degree centigrade. Find the molecular mass of the solute. এটাকে বের করে ফেলো। করো, করে ফেলো। তাহলে এখান থেকে তুমি মোলালিটিটা প্রথমে বের করে ফেলো। টিভিটা বলে দিচ্ছে 80.38 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস টিভি স্টারটা হচ্ছে 80.2 ডিগ্রি সেন্টিগ্রেড, এবার কেবিটা হচ্ছে 2.65 কেলভিন কেজি মোলিন বার। এবারে যখন টেম্পারেচার ডিফারেন্স তুমি ক্যালকুলেট করবে, যেটা ডিগ্রি সেন্টিগ্রেড সেটা কেলভিন, তো সেখান থেকে তোমার মোল পার কেজিতে তোমার মোলালিটিটা বেরিয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো যেটা বলে দেওয়া আছে যে 42.04 গ্রাম বেনজিন dissolves Point 5042 গ্রাম অফ সলিড। তাহলে
1000 গ্রাম বেঞ্জিন কতখানি ডিজলভ করে 0.5042 ইন্টু 1000 ডিভাইডেড বাই 42.04 এটা। আচ্ছা এটা কতটা, এটা ক্যালকুলেট করে দেখো তো কত হচ্ছে। জিরো পয়েন্ট 5042 ইন্টু 1000 ডিভাইড বাই 42.04 কত গ্রাম হচ্ছে একটুখানি দেখে নেওয়া। 12.46 মতো। 12.46 গ্রামের মতো। আচ্ছা এবার নাও মোলারিটিতে কি হচ্ছে, এই যে পরিমাণটা 12.46 তাকে যদি মোলার মাস দিয়ে ভাগ করো তাহলে তোমার এমটা পেয়ে যাবে, তাহলে সেখান থেকে M2টা কত হয়ে যাবে না 12.46 ডিভাইডেড বাই এইটা। আচ্ছা আগেরটা কত হয়েছিল গো, মোলারিটিটা ক্যালকুলেট করেছিলে? স্যার 0.679। 0.679, তাহলে এটা এই 12.46 ডিভাইডেড বাই 0.679, তাই তো? এটা বসিয়ে দাও, বসিয়ে দাও কত অ্যান্সার হচ্ছে দেখে নাও কত হচ্ছে ভাগটা করলে। 18.35। কত হলো? 18.35। না কিছু একটা ভুল করলাম, একটা দেখো তো ঠিক করে। না স্যার আমার না আলাদা বেরিয়েছে, আমার 80.6 80.6। না কোন এই যে মোলার লিটিগেটা বেরিয়েছে না টিবি মাইনাস টিবি স্টার বাই কেবি, এইটা কত বেরিয়েছে এটা ভাগ করলে? এইটা মনে হচ্ছে অনেকটা ভুল করেছো মনে হয়, দেখো তুমি। এইটা মানে আরো ছোট, দেখো ঠিক করে, ছোট তো হবেই। 0.18কে তুমি 2.65 দিয়ে ভাগ করছো, এই যে এই ভাগটা দেখো, এই ভাগটা ভুল করেছো দেখো, এটা 0.0 কত, এটা 0.067 0.067। স্যার বেনজিনের মলিকুলার ওয়েটটা দে। 0. বেঞ্জিনের মলিকুলার ওয়েটটাই তো মানে বেঞ্জিনের মলিকুলার ওয়েটটা তো ইম্পর্টেন্ট না এখানে, তাই না? এটা 0.067 বললি তো, এটা 7 এর পর 9ও আছে। 9 এইটা এইটা, তাহলে এইখানে যেটা ভাগটা হবে এটা চলো 0.0679, এটা কত হচ্ছে দেখো। সেটাই বললাম স্যার, হচ্ছে না। হচ্ছে মানে এটা ভাগটা করো না, ভাগটা করে যেটা হবে সেটা বলো না কত, তারপর দেখা যাক না। 18.35। 18 না না, আরে 12.46কে 0.0679 দিয়ে ভাগ করছো, ঠিক করে ভাগ করো। 1 183.5। আচ্ছা এই ভাগটা ঠিক করেছো? এটা 0.5042 ইন্টু 1000 ডিভাইড বাই 42.04, এটাকে ঠিক করেছো? এটাকে 12.46 হচ্ছে, ঠিক করে দেখো এই ভাগটা কত।
তাহলে এইটা উল্টো পাল্টা বলে দিচ্ছ কেন? 11.99 দুটো ক্যালকুলেশনই ভুলভাল বলে দিল রে। তাহলে এই 11.99 11.99 11.99 তাহলে 11.99 এটাতে ভাগ করে কত হচ্ছে দেখ। 176.58 176.58 এটা একবারে এর ইউনিটটাকে বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার মোলার মাস যেহেতু বের করতে হবে, কেজি পার মোলে তোমার অ্যান্সার করে। ঠিক আছে, 176.58। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই যে কয়েকটা প্রবলেম করলাম, সেই প্রবলেমগুলো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট রিলেটেড প্রবলেম। আচ্ছা, এবার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট রিলেটেড যে একটা প্রবলেম, আর ওখানে বলি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের প্রবলেমগুলো একই রকমের হয়। বলছে দ্য ক্যালকুলেট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ এ সলিউশন, ক্যালকুলেট দ্য freezing point of a solution prepared by dissolving (6.2 gram) of ethylene glycol in 200 gram of water. Okay. Given for water Christ constant K, F টা তোমার হয়ে যাচ্ছে 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। করে ফেলাই প্রবলেমটা। একদম ফ্ল্যাট কোশ্চেন, একদম ডিরেক্টলি ফর্মুলায় বসালেই হয়ে যাবে। মাইনাস ডেল্টা টিএফ মাইনাস টিএফ মাইনাস টিএফ স্টার, এটা কত হবে না কেএফ ইন্টু এম হবে। তো দেখো, মাইনাস টিএফ মাইনাস টিএফ স্টার হচ্ছে 273 কেলভিন, কেএফটা হচ্ছে 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। মোলারিটি অফ দ্য সলিউশন কি হবে এটা বের করতে হবে। আচ্ছা, মোলারিটি অফ দ্য সলিউশনটা বলে নিচ্ছে একদম। আচ্ছা, ইথিলিন গ্লাইকল তার মলিকুলার ওয়েট কত বলো? 62। হ্যাঁ, মানে ইথিলিন গ্লাইকল হচ্ছে তোমার C2H6O2, তাই তো? তার মলিকুলার ওয়েট হচ্ছে তোমার 62। তাহলে মোলারিটি অফ দ্য সলিউশন যখন ক্যালকুলেট করবে, দেখো 6.2 গ্রাম আছে কতই? 6.2 গ্রাম আছে হচ্ছে তোমার, একবারে করে দিচ্ছি, 6.2 গ্রাম আছে কততে না 200 গ্রামে। তাহলে 1000 গ্রামে কতটা থাকবে?
1000 দিয়ে ভাগ করলে, 1000 দিয়ে গুণ করলে, মানে 200 গ্রামে আছে 6.2 গ্রাম, 1000 গ্রামের কাছে কত, 6.2 ইন্টু 1000/200, তাকে ভাগ করবে তার মোলার মাস দিয়ে 62 দিয়ে, এইটা হচ্ছে তোমার মোলারিটি অফ দ্য সলিউশন হয়ে যাবে, সেটা হচ্ছে মোল পার কেজিতে। এটা কত বেরোচ্ছে এটা করলে, 0.6, তাই তো? এটা হচ্ছে 200, সরি না, এটা হচ্ছে 6.2, এটা করলে 10 হয়ে যাচ্ছে, 3টে শূন্য কেটে গেল, এক একটা 0.5। 0.5 আসছে। হ্যাঁ, 0.5 মোল পার কেজি, তাহলে এটা বসিয়ে দাও, 0.5 মোল পার কেজি। কেজি কেজি ইনভার্স, মোল মোল ইনভার্স কাটলো, এই জায়গায় 1.86 কে 0.5 দিয়ে গুণ করলে 0.93 হয়, এত কেলভিন হয়। তাহলে এবার এইখান থেকে দেখো, তুমি যদি টিএফটাকে ক্যালকুলেট করো, ওদিকে চলে গেলে এটা হচ্ছে 273 কেলভিন মাইনাস 0.93 কেলভিন, অর্থাৎ 272.07 কেলভিন। এইটা হচ্ছে তোমার ফ্রিজিং পয়েন্ট। দেখো ঠিক করেছি? ঠিক আছে তো? আর একটা প্রবলেম বলি, on dissolving a compound of mass on dissolving a compound of mass 1.53 gram in 100 ml of benzene, in 100 ml of benzene, ডেনসিটি হচ্ছে 0.879 গ্রাম পার মিলিলিটার। এটা বলছে ফ্রিজিং পয়েন্ট, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। যেটা কেটে গেল মনে হলো। ফ্রিজিং পয়েন্ট চেঞ্জেস ফ্রম 5.51 ডিগ্রি সেন্টিগ্রেড টু 5.01 ডিগ্রি সেন্টিগ্রেড। Calculate the relative molecular mass. Calculate the relative molecular mass of the compound. Given Kf এর ভ্যালু হচ্ছে 5.12 কেলভিন কেজি মোল। দেখো এই কলমটা ভালো করে পড়ো, পড়ে করো। করো প্রবলেমটা। আচ্ছা, এটা হোমওয়ার্ক দেওয়া থাক, বুঝলে? দেখো আমি বলে দিচ্ছি, 100 ml ডেনসিটি বলে দেওয়া আছে 0.879 গ্রাম পার মিলিলিটার। 100 ml মানে 87.9 গ্রাম হয়ে যাবে। তাহলে 87.9 গ্রাম ডিজলভ করছে 1.53 গ্রাম। তাহলে 1 কেজি কতটা কন্টেন্ট করছে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে 1 কেজি কতটা কন্টেন্ট, তাকে মোলার মাস দিয়ে ভাগ করলে মোলারিটি পেয়ে যাচ্ছ। আবার এইখান থেকে তোমার দেখো এই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট তুমি পেয়ে যাচ্ছ 5.51 ডিগ্রি থেকে, যেহেতু 5.01 ডিগ্রি সেন্টিগ্রেড ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট পেয়ে যাচ্ছ। এইটা
এবার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা কত হয়, তোমার কে এফ ইন্টু এম হয়। কে এফ এর ভ্যালু তোমার বলে দেওয়া আছে, তাহলে এইখান থেকে এমটা বের করে ফেললে এবং সেই এমটা হয়ে যাবে কত কত না, এই যে ওজনটার কথা বললাম তাকে তুমি যদি মোলার মাস দিয়ে ভাগ করো তার সঙ্গে সমান, সেক্ষেত্রে থেকে মোলার মাসটাকে তুমি বের করে ফেলতে পারো। বুঝতে পারলে তো কেমন করে করবে? আচ্ছা, আর একটা প্রবলেম দিচ্ছি। বলছে মোলাল ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট ফর বেনজিন, সংক্ষেপে করেছি কে ফর বেনজিন, সেটা বলে দিয়েছে হচ্ছে 4.9 কেলভিন কেজি মোল। প্রথমে এটা বলে দিয়েছে। ওকে 3.26 গ্রাম অফ সেলিনিয়াম, 3.26 গ্রাম অফ সেলিনিয়াম which exist as a polymer ACN when dissolved in 226 gram of benzene, the observed freezing point depression is observed freezing point depression is 0.112 Kelvin. এটা find the value of N given molar mass of selenium 78.8 তো দেখো এক্ষেত্রে কি বলছে না, বেনজিনে কে বলে দিয়েছে 3.26 গ্রাম অফ সেলিনিয়াম হুইচ এক্সিস্ট এজ পলিমার when dissolved in 226 গ্রাম অফ বেনজিন। তাহলে এবারে এখান থেকে এই এসিএন যেটা মানে পলিমারিক যে ফর্মটা সেলিনিয়ামের, তার মোলার লিটি তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে, কারণ 226 গ্রাম বেনজিন এত গ্রাম কন্টেন্ট করছে, তাহলে 1 কেজি বেনজিন কতটা সেলিনিয়াম কন্টেন্ট করবে সেটা তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এবারে ওকে তোমাকে যেটা ভাগ করতে হবে এখানে খেয়াল করে দেখো এই পার্টিকুলার কেসে, যে সেলিনিয়াম যদি মনোমার ফর্মে থাকতো তাহলে তার মলিকুলার ওয়েট হচ্ছে 78.8। এবারে এনমার ফর্মে যদি থাকে তাহলে মোলার মাসটা পাল্টে গিয়ে কত হলো 78.8 ইন্টু এন। তাহলে 1 কেজিতে যতখানি সেলিনিয়াম থাকবে তাকে তোমাকে বেসিক্যালি ভাগ করতে হচ্ছে কত দিয়ে না 78.8 ইন্টু এন দিয়ে, তাহলে সেটা মোলারিটি বেরোবে। আবার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের যে এক্সপ্রেশনটা আছে মাইনাস ডেল্টা টিএফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম, সেইখান থেকে তোমার মোলারিটি বেরোবে। এই দুটোকে সমান করবে, সমান করে সেখান থেকে তুমি জাস্ট ওই এন এর ভ্যালুটাকে বের করে ফেলতে পারছো। ঠিক আছে, বুঝতে পারলে কেমন করে করছি? পারবে তো করতে? তাহলে এটাও আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম তোমাকে। হ্যাঁ, এটা এখানে বাড়িতে কোষো, এটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম। এক মিনিট, আর একটা প্রবলেম করো। বলছে 600 ml of aqueous solution containing 2.5 gram of
protein shows osmotic pressure of osmotic pressure of 25 millimeter Hg at 27 degree centigrade. At 27 degree centigrade. Determine relative molecular mass of the protein. Determine relative molecular mass of the protein. আচ্ছা, এই যে প্রবলেমটা, এটা হচ্ছে অসমোটিক প্রেসারের প্রবলেম। ঠিক আছে, এই প্রবলেমটা হচ্ছে অসমোটিক প্রেসার প্রবলেম। 600 মিলিলিটার aqueous solution containing 2.5 gram of protein shows osmotic pressure of 25 millimeter Hg at 27 degree centigrade. যে পাই ইকুয়াল টু C2 ইন্টু RT, সেখান থেকে তুমি C2টাকে বের করে নিলে। এবার C2টা কত হচ্ছে, এটা হচ্ছে মোল পার লিটারে তোমার কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে এত গ্রাম 600 ml আছে, তাহলে 1 লিটার সলিউশন কতটা কন্টেন্ট করছে তুমি পেয়ে যাচ্ছ। এবার যতটা কন্টেন্ট করছে তাকে মোলার মাস দিয়ে ভাগ করলে তুমি নাম্বার অফ মোলসটা পেয়ে যাচ্ছ, আর সেখান থেকে তুমি মোলার মাসটাকে বের করে নিতে পারছো। মানে কি বলছি বুঝতে পারছো? এটা যখন হিংসার দিকে দেখায় যে পাই ইকুয়াল টু তো C2 ইন্টু RT, পাই বলে দেওয়া আছে, আর যেন টি আছে, সেখান থেকে C2টাকে বের করলে। আর এবার C2টা কি না, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউমটা। ঠিক আছে, N2 বাই ভি এইটা। এবারে N2টা কত, N2টা হচ্ছে যে পরিমাণটা তুমি নিয়েছো তাকে যদি মোলার মাস দিয়ে ভাগ করা হয় বাই ভি এইটা। তা তুমি জাস্ট পাই ইকুয়াল টু C2 RT ভ্যান ডাফ ইকুয়েশন থেকে C2টাকে ক্যালকুলেট করে নাও। এবার C2টা হচ্ছে সলিউটের নাম্বার অফ মোলস বাই ভলিউমটা। ঠিক আছে, ভলিউমটা লিটারে কনভার্ট করবে। এবারে এই সলিউটের নাম্বার অফ মোল কি, সলিউটের কতখানি পরিমাণ তোমার 1 লিটার আছে, তাকে তুমি ভাগ করছো কি দিয়ে না, ভাগ করছো হচ্ছে তোমার তার মোলার মাসটাকে দিয়ে। এইখান থেকে তার মোলার মাসটা কত তুমি যা বের করে ফেলতে পারছো। ঠিক আছে, এভাবে তুমি করছো। তাহলে বোঝা যাচ্ছে কি করে প্রবলেম গুলো হচ্ছে। ঠিক আছে, তো দেখো আজকে আর বলবো না, এই 3টে প্রবলেম তুমি বাড়িতে করবে। আর একদিন আমি এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে কথাবার্তা, দেখো কোয়ালিটেটিভ প্রপার্টিজের নিউমেরিক্যাল প্রবলেম আর 4-5টা নিউমেরিক্যাল প্রবলেম করব। এছাড়া এর আগে তোমার এই যে রাউলস ল রিলেটেড বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমের জায়গা আছে আর কি, সেই জায়গাটা একটুখানি আলোচনা করে নেওয়ার দরকার আছে। যে বিভিন্ন কনসেন্ট্রেশন টার্ম, তারপর রাউলস ল, হেনরিজ ল, এই রিলেটেড আরো 2-1টা নিউমেরিক্যাল প্রবলেম আলোচনা করার কথা। তাহলে আরেকদিন নিউমেরিক্যাল প্রবলেমটাকে করবো। দেখো পরে যে অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্টগুলো থাকবে সেখানে নিউমেরিক্যাল প্রবলেম থাকবে না। এই মানে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি যে পার্টটা সেইখানে নিউমেরিক্যাল প্রবলেম থাকবে। তো এখান থেকে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম তোমার সলভ করে নেওয়া দরকার আছে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করবো, নেক্সট ক্লাসে তোমার more numerical problems, এটা মানে আরো নিউমেরিক্যাল প্রবলেমস করব অফ সলিউশন। আর তার মাঝে এই যতখানি পড়ানো হয়েছে এটা রিভিশন করে নেবে। এন্ড অফ লেকচার 5।